আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম শুরু। বছরে সরবরাহ করা যাবে সর্বোচ্চ ২৭ লাখ মেট্রিক টন ডিজেল। রাজশাহীর একটি বাড়িতে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান, অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার। সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া ২.৫ লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন, ৫ জন গ্রেফতার। ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীতে তীব্র ভাঙ্গন, ঘর বাড়ি ও ফসলের জমি হারিয়ে নিঃস্ব অর্ধশতাধিক পরিবার, হুমকিতে স্কুল মসজিদ সহ বহু স্থাপনা। এবং নানা আয়োজনে সারা দেশে পালিত হল ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। দেশ জাতি ও বিশ্ব মানবের মঙ্গল কামনায় গীতা পাঠ ও প্রার্থনা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অবশেষে চালু হলো বহু প্রতীক্ষিত চট্টগ্রাম থেকে ঢাকা পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম। এর মাধ্যমে রাজধানী সহ আশেপাশে এলাকায় নিরাপদ, দ্রুত এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। দেশের জ্বালানি তেলের চাহিদা বছরে প্রায় ৬৫ লাখ মেট্রিক টন। এতদিন এই জ্বালানির সিংহভাগই পরিবহন হতো নৌপথে, আর এতে ব্যয় হতো প্রায় ৪০০ কোটি টাকা। দেশের বিভিন্ন কোম্পানির ১৮০টি অয়েল ট্যাঙ্কারের মাধ্যমে ৫০টি ডিপোতে এই জ্বালানি সরবরাহ করাও ছিল একটি বড় চ্যালেঞ্জ। পরিবহনের এই বিপুল পরিমাণ খরচ আর ভোগান্তি কমাতে কয়েক ধাপ ট্রায়াল সম্পন্নের পর এবার দেশের ইতিহাসে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকায় শুরু হলো জ্বালানি তেল সরবরাহের কার্যক্রম, যার মধ্য দিয়ে দেশের জ্বালানি নিরাপত্তায় আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। এর মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকায় বছরে সরবরাহ করা যাবে সর্বোচ্চ ২৭ লাখ মেট্রিক টন ডিজেল। আমাদের যে জ্বালানি খাতে যে পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে ০.১৭% যে সিস্টেম ছিল, সেক্ষেত্রে এটা কমে আসবে ০.৫%, অর্থাৎ এখানে প্রায় আমাদের ৪৮ কোটি টাকা সাশ্রয় হবে সরকারের। ৩,৬৯৯ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি পদ্মা অয়েলের তত্ত্বাবধানে বাস্তবায়ন করেছে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। তবে প্রকল্পটি পরিচালনা করবে নবগঠিত পাইপলাইন ট্রান্সপোর্টেশন কোম্পানি। এই পাইপলাইনটি ৬টি জেলা এবং ১৫টি উপজেলা অতিক্রম করে যাবে, অনেকগুলো নদী নালা উপক্রম করবে, কোথাও রেল লাইন, সড়ক, গ্রাম, শহর, বাজার বিভিন্ন দিক দিয়ে যাবে এই পাইপলাইনটি পৌঁছেছে নারায়ণগঞ্জে। এই দীর্ঘ পাইপলাইনের নিরাপত্তা কিন্তু আমাদের একটা বড় চ্যালেঞ্জ। এ সময় প্রকল্প বাস্তবায়নে বিদেশি নির্ভরতা কমিয়ে নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে বলে জানান জ্বালানি উপদেষ্টা। প্রত্যেক সময় আমরা কিন্তু অন্য ঠিকাদারদের, অন্য দেশের ঠিকাদারদের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতাকে কমাতে হবে যদি আমরা প্রকৃত উন্নয়ন করতে চাই। আমরা যদি আমাদের ইঞ্জিনিয়ারদেরকে, প্রযুক্তি যারা শিক্ষিত তাদেরকে যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা এটা করতে পারবো। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির আশা, এই প্রকল্পের ব্যয় উঠে আসতে সময় লাগবে ১৬ বছর। বৃষ্টি নদীর তলদেশে স্থাপন করা পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকার ফতুল্লায় যাবে এই জ্বালানি তেল। এর মাধ্যমে প্রতি বছর জ্বালানি পরিবহন ব্যয়ে সাশ্রয় হবে প্রায় ৩১৪ কোটি টাকা। এই কার্যক্রমের মাধ্যমে দেশের জ্বালানি খাতের ইতিহাসে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। রাজশাহী নগরে একটি বাড়িতে সাঁড়াশি অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। সকাল থেকে নগরীর কাদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানটি ঘিরে রাখে সেনাবাহিনী ৪০ ইস্ট বেঙ্গলের একটি দল। সেখানে কোচিং সেন্টার পরিচালনা করেন সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ। ডক্টরস ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, ইয়ারগান সীসা ৩ বোতল, ম্যাগনেট একটি, দেশীয় অস্ত্র ৬টি, GPS একটি, ওয়াকিটকি ৪টি, ট্রাজার গান একটি, সিম কার্ড
10টি, বাইনোকুলার 1টি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, এনআইডি মনিটর 6টি, কম্পিউটার 3টি, স্ক্যানার 3টি ও মদের বোতল 35টি উদ্ধার করা হয়েছে। সিলেটের একটি গ্রামের মাটি ও বালুর নিচ থেকে লুট হওয়া 2.5 লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন। সকাল থেকে অভিযান চালিয়ে সিলেট সদর উপজেলার ধুপাগুল পয়েন্ট এলাকার বিভিন্ন ক্রাশার মিল ও মহালাদি গ্রাম থেকে এসব পাথর উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি সরকার মামুনুর রশিদ। এসব পাথর ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটে ফেলা হবে বলে জানান তিনি। এর আগে শুক্রবার দিনভর কোম্পানিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় 1 লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোসনুর রুবাইয়াতের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এদিকে পাথর লুটের ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে কোম্পানিগঞ্জ থানা পুলিশ। এর আগে শুক্রবার 1,500 জনকে আসামি করে কোম্পানিগঞ্জ থানায় মামলা দায়ের করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব। কোন দল চাক বা না চাক, আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং দেশের জনগণ পিআর পদ্ধতি গ্রহণ করবেন বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। নড়াইলের জেলা জামাত ইসলামের লিডারশিপ প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পৃথিবীতে যতগুলো পদ্ধতি চালু আছে তার মধ্যে পিআর পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ। 91টি দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে বলে জানান অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটাকে বলা হয়, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, এই পদ্ধতিটা অধ্যাপক গোলাম আজম জামাত ইসলামের সাবেক আমিরেরই কিন্তু প্রস্তাব। তারই ধারাবাহিকতায় আমরা যারা তার উত্তরসূরি, রাজনীতির এখনকার বাস্তবতায় আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে এই পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেছি। পৃথিবীর 91টা দেশে পিআর পদ্ধতি চালু আছে। আমরা বলেছি বাংলাদেশের রাজনৈতিক এবং জনমানুষের আর্থসামাজিক অবস্থার উপযোগী করে যে পদ্ধতিটা এখানে অ্যাপ্লিকেবল সেটাই এখানে চালু করতে হবে। কিন্তু এর মূল ধারণা হচ্ছে যে নির্বাচনের প্রার্থী হবে দল, ব্যক্তি নয়। বিএনপি একমাত্র দল যারা এদেশে হিন্দু সম্প্রদায়ের পাশে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলায় ভূষণগাছায় হিন্দু সম্প্রদায়ের 32 প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের দল বিএনপি আগামী দিনেও হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে বলে মন্তব্য করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অনুষ্ঠানে জেলা বিএনপি নেতাকর্মী ছাড়াও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি একমাত্র দল এদেশের হিন্দু ভাইদের পাশে আছে, আপনাদের সাথে থাকবে। আগামী দিনে যতদিন আমরা বেঁচে থাকবো এই বিএনপি, তারেক রহমানের, খালেদা জিয়া, জিয়া রহমানের দল এই হিন্দু ভাই বোনদের পাশে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে আমার কিছু চাওয়ার নাই, আমি চাই, আমরা চাই একটু সহযোগিতা। রাজনৈতিক দলগুলোর সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগর ছাত্র শিবির আয়োজিত এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। তার মতে জুলাই চেতনাকে ধারণ করে যেসব সংস্কার গত 1 বছরে হওয়ার কথা ছিল, কিন্তু রাজনৈতিক দলগুলোর ভেতরে এই বিষয়ে সদিচ্ছা দেখা যাচ্ছে না। ছাত্র শিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জুলাই স্পিরিটকে ধারণ করে যে সংস্কারগুলো গত 1 বছরে হয়ে যাওয়ার কথা ছিল এবং ফেসিবাদের যে ফ্রেমিং এখানে তৈরি করা হয়েছে, যে স্ট্রাকচারটা গত 15 বছর তৈরি হয়েছে, এটাকে ভেঙে একটি নতুন জুলাই স্পিরিটকে ধারণ করে একটা প্রেম দাঁড় করানোর কথা ছিল। কিন্তু এখানে দুঃখজনক হলো যে রাজনৈতিক দলগুলোর ভিতরে আমরা সেই সদিচ্ছা, সেই উদারতার ঘাটতি পরিলক্ষিত হয়েছে।
চট্টগ্রামের বাকুলিয়ায় আগুনে পুড়ে গেছে ঝুটের গুদাম ও একটি প্লাস্টিক কারখানা। এতে আশেপাশের কয়েকটি বসত বাড়িও পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট 4 ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, এক্সেস স্টোরের মুখে আহাদ কনভেনশন হলের পাশে প্রথমে ঝুটের গুদামে আগুন লাগে। এরপর প্লাস্টিক কারখানা ও কয়েকটি বাসা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ব্যক্তি মালিকানাধীন গুদামটিতে পরিত্যক্ত কাপড় এবং প্লাস্টিক পণ্যের বোতল ছিল। দাহ্য পদার্থ থাকা ও পর্যাপ্ত পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হঠাৎ করেই ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মধুমতি নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যেই নদী ভাঙনের শিকার হয়ে ঘর বাড়ি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেকেই। ভাঙনের তীব্রতা বেশি থাকায় রাতের ঘুম হারাম হয়ে গেছে নদী তীরবর্তী হাজারো পরিবারের। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। গেল কয়েকদিনে মধুমতি নদীর ভাঙনে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের শিকারপুর, টিটাপানাইর, কুমুরতিয়া, ইকরাইল ও টিটা গ্রামের অর্ধশতাধিক পরিবার হারিয়েছেন তাদের বাড়িঘর। ভাঙনের হুমকিতে রয়েছে আরও প্রায় 300 পরিবার। স্থানীয়রা জানান, টগরবন্দ ইউনিয়নে ব্যাপক হারে ভাঙন শুরু হয়েছে। নদীতে পানি বাড়তে থাকায় ভাঙনের তীব্রতাও বেড়েছে। ইউনিয়নটির শিকারপুর, টিটাপানাইল, কুমুরতিয়া, ইকরাইল ও টিটা গ্রামের কয়েকশো পরিবারের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তাদের সবার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। এইখানে মানুষ খেয়ে না খেয়ে জীবনযাপন করতেছে। নদীতে ভেঙে পুরো গ্রাম চলে গেছে। কোনো রাস্তা ঘাট কিছুই নাই। আজ দ্বীপের মধ্যে 40 বছরে এই এলাকার মানুষ বারবার ভাঙতেছে, পিছাচ্ছে, আবার এক সাইডে চর পড়তেছে, সেখানে যে কোনো রকম ঘর উঠতেছে, আবার চলে যাচ্ছে। প্রত্যেক বছর বলে যে হ্যাঁ দেবানি, কিন্তু এটির জায়গা আর বান্ধন হয় না। ভাঙনের কবলে পড়েছে ইকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, 5টি গ্রামের 10টি জামে মসজিদ, একটি কলেজ, 2টি হাই স্কুল, 4টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা, একটি কমিউনিটি ক্লিনিক, কয়েকটি কাঁচা সড়ক, ঈদগাহ, কবরস্থান সহ কয়েকশো একর ফসলি জমি, গাছপালা সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে কাজ শুরুর কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমাদের একটা বাজেট কনস্ট্যান্ট রয়েছে। আমরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে অংশটুক মানুষজনের বসতবাড়ি, স্কুল, মাদ্রাসা রক্ষার্থে যতটুকু করণীয়, আমরা ওই অংশটুকু আমরা আপৎকালীন ব্যবস্থা হিসেবে জিওএর মাধ্যমে আমরা কাজ শুরু করতে পারব। প্রতি বছর ভাঙন রোধে শুধু আশ্বাসই পেয়েছেন স্থানীয়রা। এবার স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে প্রত্যাশা মধুমতি নদী তীরবর্তী এলাকার মানুষের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি মহিলা মাদ্রাসায় 2 আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা এলাকার তানিয়া নিশি এবং একই ইউনিয়নের বেগপুর এলাকার জামিলা। গতরাতে উপজেলার রাধানগর ইউনিয়নের ডোবার মোড় এলাকায় শেফালি বেগম নুরানী হাফিজিয়া মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাবার খেয়ে ওই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীরা ঘুমিয়েছিল। রাত 3টার দিকে ওই 2 শিক্ষার্থী বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়লে তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসক জানান, একজনকে হাসপাতালের মৃত অবস্থায় আনা হয়, আরেকজন পরে মারা যান। কুড়িগ্রামে নাগেশ্বরী বিল থেকে এক সাবেক সাব রেজিস্ট্রারের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শহীবুর রহমান স্বপন প্রধান। ভোরে উপজেলা মডেল মসজিদের পাশের গোদ্ধার বিলের কচুরিপানা নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত স্বপন প্রধান নাগেশ্বরী শহরের সাতানিপাড়ার বাসিন্দা ছিলেন। নিহতের স্ত্রী লাইলা বেগম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তালহা নামে তার এক সৎ ভাইকে আটক করেছে পুলিশ। নানা আয়োজনে সারা দেশে পালিত হল ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। বরিশালে এ উপলক্ষে সমাবেশ ও শোভাযাত্রা হয়েছে। নগরের লাইন রোড ও সদর রোডের সংযোগস্থলে জন্মাষ্টমীর সমাবেশে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার সুশান্ত সরকার। সমাবেশ শেষে শোভাযাত্রা বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নারায়ণগঞ্জে 2 নম্বর রেলগেট এলাকা থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রা শুরু হয়। এছাড়া দেওভোগের নারায়ণ আখড়া সহ বিভিন্ন মন্দিরের দেশ, জাতি ও বিশ্ব মানবের মঙ্গল কামনায় পবিত্র গীতা পাঠ ও প্রার্থনা সভার আয়োজন করা হয়। জন্মাষ্টমী উপলক্ষে নারায়ণগঞ্জে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী।
বগুড়ায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে বগুড়া জেলা স্কুল মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ পূজা উদযাপন ফ্রন্ট ও পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। গাইবান্ধায় জন্মাষ্টমীর কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্বলন, আলোচনা সভা, মঙ্গল শোভাযাত্রা ও শ্রীকৃষ্ণ পূজা। শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ। হবিগঞ্জে পূজা উদযাপন পরিষদ জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়। উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক অমিত চক্রবর্তী। শোভাযাত্রাটি মহাপ্রভু আখড়া প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। মেহেরপুরের মুজিবনগরের র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করা হয়েছে। মুজিবনগরের শিবপুরে অভিযান চালিয়ে ইমান আলী ওরফে ইমান ডাকাতকে আটক করা হয়। এই সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও 4 রাউন্ড গুলি উদ্ধার করে তারা। পরে তাকে মুজিবনগর থানায় সোপর্দ করা হয়। ইমান আলীর বাড়ি মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে। ইমান আলীর বিরুদ্ধে অস্ত্র, মাদক চোরাচালান, নাশকতা ও আইনশৃঙ্খলা লঙ্ঘন সহ 11টি মামলা রয়েছে। চাঁদপুরে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় 15 দিন আগে ওই কিশোরীর সঙ্গে সিএনজি অটোরিকশা চালক ইমন গাজীর প্রেমের সম্পর্ক হয়। এরপর ইমন গাজী স্কুলের সামনে থেকে কৌশলে কিশোরীকে তুলে নিয়ে তার দুঃসম্পর্কে মামার বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরীর মা চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মাগুরায় 2025 সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। দুপুরে মাগুরা জেলা মডেল মসজিদ মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। অনুষ্ঠানে পরিষদের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে জেলার বিভিন্ন উপজেলার 80 জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। একটি ঘোষণা, এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এই ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।